ও বরুণ জেঠু, আজ তুমি আমাদের গল্প বলবে না? বলবো রে বলবো, কিন্তু তার আগে তোদের একটা জিনিস দেখাবো। কি জিনিস বরুণ জেঠু? সব কিছুতে তুই বড় অস্থির লালটু। অস্থিরতা মানুষের শান্তি আর চিন্তা, এই দুটো জিনিসকেই নষ্ট করে। ঠিক আছে ঠিক আছে, আমি আর অস্থির নেই। কি দেখাবে বললে, এবার দেখাও। দেখাচ্ছি। আরে বাস, দাবার বোর্ড। কিন্তু এটা কোনো সাধারণ দাবার বোর্ড নয় পল্টু। এই দাবার বোর্ডের পেছনে এক গভীর রহস্য লুকিয়ে আছে। কি রহস্য বরুণ জেঠু? ওরে, সেই রহস্যের কথাই তো আজ আমি তোদের বলবো। বলো। আজ থেকে বছর 15-20 আগে আমি তখন গঙ্গাধরপুরের পোস্ট অফিসের পোস্টমাস্টার। গঙ্গাধরপুর? সেটা কোথায়? এখান থেকে অনেক দূরে পাহাড়ে ঘেরা গ্রাম গঙ্গাধরপুর। ট্রেনে করে যেতে লাগতো 1 রাত। আসলে তখন তো আর এখনকার মতন সুপার ফাস্ট ট্রেন ছিল না, তাই সময়টাও বেশি লাগতো। তো যাক, সে কথা। থাকতে থাকতে বেশ কয়েক মাস হয়ে গেছে, লোকজনের সাথেও বেশ ভালোই আলাপ হয়েছে। এই সব কথা ছাড়ো, এই দাবার বোর্ডের ব্যাপারটা বলো। কি রহস্য লুকিয়ে আছে এই দাবার বোর্ডে? তা পোস্ট অফিসের কাজের পরে সময় কাটানোর জন্য সন্ধে আমরা বেশ কয়েকজন মিলে দাবা খেলতাম নিবারণ বাবুর বাড়িতে। ও বলুন জেঠু, নিবারণ বাবুটা আবার কে? নিবারণ বাবু হলেন গঙ্গাধরপুরের এক নামজাদা লোক। ইংরেজ আমলে নাকি তিনি বেশ কিছু সাহেবকে উচিত শিক্ষা দিয়েছিলেন। একজন বড় বিপ্লবী বলেই সবাই চিনত নিবারণ বাবুকে। পুরো নাম হলো নিবারণ সেনগুপ্ত। অন্যায়ের সাথে নাকি কোনো দিন আপোষ করেন। বাবা, এ তো দারুণ লোক। সত্যি দারুণ। নিবারণ বাবুর আর একটা গুণ ছিল, দুর্দান্ত দাবা খেলতেন। একবারে নাকি রাশিয়া যাওয়ারও সুযোগ পেয়েছিলেন, কিন্তু যাননি। তা সেই নিবারণ বাবুর বাড়িতে রোজ সন্ধেবেলা বসতো দাবা খেলার আসর। নিবারণ বাবুর দাবার চালের সামনে কেউই বেশিক্ষণ টিকতো না। আমি যা একটু লড়তে পারতাম, তাই আমাকে খুব স্নেহ করতেন ভদ্রলোক। তাই তো দাবা খেলার শেষে একদিন বলেই ফেললেন, সত্যি নিবারণ বাবু, আপনার তুলনা নেই। কিন্তু তুমিও আজ ভালো খেলছো বরুণ। আমার বলতে দ্বিধা নেই যে তুমি ছাড়া এই গোটা গঙ্গাধরপুরে আমার সাথে লড়াই করবে এমন দাবাড়ু আর একটাও নেই। ভালো ভালো, বেশ ভালো দাবার মাথা তোমার। সময় থাকলে আমার কাছে রাতের বেলা এসো, আমি তোমাকে দারুণ দারুণ কিছু দাবার চাল শিখিয়ে দেব। হ্যাঁ, অবশ্যই আসবো, অবশ্যই। তা নিবারণ বাবুর ওই কথার পর আমি প্রায় প্রতিদিনই রাতে খাওয়া দাওয়া সেরে ওনার বাড়িতে যেতাম দাবার দান শিখতে। খেলতে খেলতে কখন যে রাত শেষ হয়ে যেত সেটা বুঝতেই পারতাম না। হ্যাঁ রে, তা এইভাবে বেশ কিছুদিন চলবার পর একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটলো। কি ঘটনা বরুণ জেঠু? ও বরুণ জেঠু, বলো না, কি অদ্ভুত ঘটনা ঘটলো? নিবারণ বাবুর যে ঘরে আমরা দাবা খেলতাম, সে ঘরের জানলায় একদিন রাতে দেখলাম চাদর মুড়ি দিয়ে একটা লোক দাঁড়িয়ে আছে। কিরে, দাবা খেলছিস? ও তুই, আয় আয় ভেতরে আয়। কিন্তু আরে কিছু হবে না, এ হলো বরুণ, ভালো মানুষ। তুই ভিতরে আয়, আয় আমি দরজাটা খুলে দিচ্ছি। তারপর কি হলো বলুন জেঠু? আরে এই ভূতনাথ লোকাই বাকে। সেই রাতে নিবারণ বাবু আমাকে বলেছিলেন, বুঝলে বরুণ, এই ভূতনাথ হচ্ছে আমার ছোটবেলাকার বন্ধু। আমরা একসঙ্গে ইংরেজদের বিরুদ্ধে লড়েছি। সেসব কথা থাক নিবারণ, তোরা দাবা খেলতো, তোদের খেলা দেখতে আমার বেশ ভালো লাগছে। আপনি খেলবেন ভূতনাথ বাবু? না না, আপনারাই খেলুন। আরে খেল না, বরুণ যখন বলছে খেল একবার। তোর সাথে কতদিন দাবা খেলি না বলতো? তুই যে কোথায় কোথায় ঘুরে বেড়াস কে জানে। আয় আয়, একদম দাবা খেল আমার সাথে। ঠিক আছে, খেলছি। নে, তুই আগে চাল দে ভূতনাথ। কি দেখছি নিবারণ বাবু? কি হয়েছে বলুন, তুমি এরকম করছো কেন? কি দেখেছো? উনি কে? কে আবার? ভূতনাথ, আমার ছেলেবেলার বন্ধু। মনে হচ্ছে খুব ভয় পেয়েছে। জল খাবেন বরুণ বাবু? না 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 না, হতে পারে না, হতে পারে না, হতে পারে না। ভূতনাথ বাবু, তার মানে আসলে ভূত। দাঁড়ান বরুণ বাবু, দাঁড়ান বলছে।
তুমি ভূতনাথকে ভয় পেও না বরুণ, আরে ভয় পেও না, ও কারো কোনো ক্ষতি করে না। ও শুধু আমাকে খুব ভালোবাসে বলে আমার কাছে আসে মাঝে মধ্যে। কিন্তু কিন্তু উনি তো, হ্যাঁ বরুণ বাবু, আমি এক অশরীরী অতৃপ্ত আত্মা। অত্যাচারী ফ্লিন্টন সাহেবের গুলিতে আমার মৃত্যু হয়েছিল। কিন্তু কিন্তু আমি আপনার কোনো ক্ষতি করব না বরুণ বাবু, কোনো ক্ষতি করব না। না 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 না, আপনি আমার দিকে এইভাবে আর এগিয়ে আসবেন না প্লিজ। না ভূতনাথ বাবু, এগিয়ে আসবেন না প্লিজ, আসবেন না, আসবেন না। তারপর কি হয়েছিল বলুন জেঠু? সেই সব আমার আর মনে নেই। কেন মনে নেই কেন? ভূতনাথ বাবুকে আমার দিকে এগিয়ে আসতে দেখে আমি সম্ভবত ভয়ে জ্ঞান হারিয়েছিলাম। কারণ সকালবেলা আমি চোখ খুলে দেখি একজন ডাক্তারবাবু আমার সামনে বসে আছেন, পাশে দাঁড়িয়ে নিবারণ বাবু। ডাক্তারবাবু কতগুলো ওষুধ লিখে দিয়ে নিবারণ বাবুকে বলেছিলেন, ভয়ের কিছু নেই। আসলে কোনো কিছুতে খুব ভয় পেয়ে উনি সম্ভবত অজ্ঞান হয়ে পড়েন। আমি কিছু ওষুধ লিখে দিয়েছি, এগুলো খেলেই খুব ভালো ঘুম হবে। কয়েকটা দিন একটু ভালো করে ঘুমলেই এই মেন্টাল স্ট্রেসটা কেটে যাবে। ওষুধপত্র খেয়ে সুস্থ হলাম, কিন্তু মনের মধ্যে একটা ভয় থেকেই গেল। তাই ওই ঘটনার পর থেকে আমি আর কোনোদিন নিবারণ বাবুর বাড়িতে দাবা খেলতে যাইনি। উনিও আর কোনোদিন আমার খোঁজ খবর নিতে আসেননি। তারপর হঠাৎ একদিন শুনলাম নিবারণ বাবু মারা গেছেন। আর সব থেকে আশ্চর্যের কি জানিস? কি? নিবারণ বাবু নাকি দাবা খেলতে খেলতেই মারা যান। কি? দাবা খেলতে খেলতে মারা যান? হ্যাঁ, এখনো নাকি নিবারণ বাবুকে দেখা যায় রাতে নিজের ঘরে একটা চাদরে মুখ ঢাকা লোকের সঙ্গে দাবা খেলতে। ওই ওই চাদর মুড়ি দেওয়ার লোকটা নিশ্চয়ই ভূতনাথ বাবু। জানি না, কিন্তু এই রহস্যের আজও কোনো সমাধান কেউ করতে পারেনি। তাই পুলিশ নিবারণ বাবুর বাড়িটা সিল করে দিয়েছে, যাতে ভেতরে কেউ ঢুকতে না পারে। সবই তো বুঝলাম, কিন্তু এবার এই দাবার বোর্ডের রহস্যের কথাটা বলো না বরুণ জেঠু। বলছি নিবারণ বাবুর মৃত্যুর বেশ কয়েক মাস পর আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার খাটের পাশে টেবিলটায় একটা পার্সেল রাখা রয়েছে। পার্সেল, কিন্তু এই পার্সেলটা আবার কে পাঠালো? কি এটা তো দাবার বোর্ড, এটা আবার কি? চিঠি, প্রিয় শিষ্যকে গুরুর উপহার, নিবারণ সেনগুপ্ত। ও মাই গড, তার মানে এটা তো সেই দাবার বোর্ড যেটাতে আমি আর নিবারণ বাবু দাবা খেলতাম। কিন্তু কিন্তু নিবারণ বাবু তো মারা গেছেন। তাহলে ওনার দাবার বোর্ডটা কে পাঠালো আমাকে? কে পাঠালো? আর এই রহস্য আমার কাছে আজও রহস্যই থেকে গেছে। আরো একটা রহস্য কি জানিস? আমি যখনই এই দাবাটা খুলে খেলতে বসি, তখনই মনে হয় কেউ যেন আমার পাশে বসে আমার খেলা দেখছে, আর মাঝে মাঝে ভালো ভালো দাবার চাল দিচ্ছে। তুমি সত্যি বলছো বরুণ জেঠু? বিশ্বাস না হলে নিজেরাই দেখ।
দেখেছো বরুণ জেঠু, হঠাৎ কেমন ঝড় শুরু হয়ে গেল। এখন আর কথা বলবার সময় নেই আকাশ, তাড়াতাড়ি ক্লাবে চল। কি ব্যাপার বলতো আকাশ, এখনো তো লালটু আর পল্টু এলোই না। ওরা আবার ঝড় বৃষ্টিতে বাইরে কোথাও আটকে পড়লো না তো? আমারও তাই মনে হচ্ছে গো জেঠু। বরুণ জেঠু, ওই তো লালটু আর পল্টু দৌড়ে দৌড়ে ক্লাবে আসছে। তাই? ওই দেখ পল্টু, বরুণ জেঠু আর আকাশ আমাদের জন্যই মনে হয় জানলার সামনে দাঁড়িয়ে আছে। লালটু, পল্টু, আয় আয়, তাড়াতাড়ি আয়। আসছি রে আকাশ, আসছি। কি রে লালটু পল্টু, তোদের আজ আসতে এত দেরি হলো? আর বলো না বরুণ জেঠু, আজ একটা অদ্ভুত কাণ্ড ঘটেছে আমাদের দুজনের সাথে। কি ঘটেছে? আরে আর বলিস না আকাশ, আজ লাইব্রেরি গিয়েছিলাম ইতিহাসের কিছু প্রশ্নের উত্তর লেখার জন্য। তারপর কিরে পল্টু, ইতিহাস প্রশ্নের উত্তরগুলো খুঁজে পেলি? আমাকে বলছিস? আগে বল তুই কি খুঁজে পেয়েছিস? না রে, ঠিক পাচ্ছি না। মনে হচ্ছে আরো কয়েকটা বই একটু নেড়ে চেড়ে দেখতে হবে। তুই দেখ তো, আমার ভীষণ ঘুম পাচ্ছে রে। তোকে হাই তুলতে দেখে তো আমারও ঘুম পেয়ে গেল রে। কিন্তু ঘুম পেলে তো হবে না, আমাদের আজ যে করেই হোক ইতিহাস প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করতেই হবে। তারপর আর কি, কখন যে পড়তে পড়তে দুজনে ঘুমিয়ে পড়েছি কিচ্ছু বুঝতে পারিনি। ঘুম থেকে উঠে দেখি লাইব্রেরির দরজা বন্ধ। আর তারপর দরজা খোলো। আমরা লাইব্রেরিতে আটকে আছি, কেউ আছো? দরজা খোলো। হেড স্যার, আমরা লাইব্রেরিতে। না রে পল্টু, স্যারেরা মনে হয় সবাই বাড়ি চলে গেছেন। রামুদা, ও রামুদা, লাইব্রেরির দরজাটা খোলো। রামুদা। এ কি, তোমরা এখনো দুজন বাড়ি যাওনি? পড়তে পড়তে লাইব্রেরিতেই ঘুমিয়ে পড়েছিলাম গো রামুদা। ঠিক আছে, এবার বাড়ি যাও। দেখো, বাড়ি গিয়ে বাড়ির সবাই তোমাদের জন্য চিন্তা করছে। আচ্ছা, পড়তে পড়তে কেউ এভাবে ঘুমিয়ে পড়ে বলো? যাও যাও, বাড়ি যাও। তোরা দুজন শুধু ঘুমিয়েই পড়েছিলিস, আর কিছু হয়নি তো? আর কিছু মানে তুমি কি বলতে চাইছো বরুণ জেঠু? না, আসলে তোদের এই লাইব্রেরিতে আটকে পড়ার কথাটা শুনে আমার একটা ভয়ঙ্কর ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে রে লালটু পল্টু। কি ঘটনা বরুণ জেঠু, বলো না আমাদের। হ্যাঁ, বলো না বরুণ জেঠু, বলো না। তাহলে শোন, এই পোস্টমাস্টারের চাকরি পাওয়ার আগে আমি নসিবপুর বলে একটা স্কুলে পড়াতাম। বাবা, তুমি পোস্টমাস্টার হওয়ার আগে স্কুল মাস্টার ছিলে? আমি কিন্তু তোদের কোনো মজার কথা বলছি না আকাশ। আকাশ, তুই চুপ কর না, বরুণ জেঠুকে গল্পটা বলতে দে। তুমি বলো বরুণ জেঠু, আমরা মন দিয়ে তোমার গল্প শুনবো। মনে রাখিস, এটা কোনো গল্প নয়, সত্যি ঘটনা। ঠিক আছে, তুমি বলো না। আমি নসিবপুর স্কুলে পড়ানো শুরু করার সময় থেকেই বেশ কিছু অদ্ভুত ঘটনার কথা শুনতাম। অদ্ভুত ঘটনা? যেমন? মাঝে মধ্যে ওই শিক্ষকেরাই বলতেন। জানেন বরুণ বাবু, আজ ক্লাস নেওয়ার সময় কি হয়েছে? কি হয়েছে? আর আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? চিন্তা করারই বিষয় মশাই, চিন্তা করারই বিষয়। বোর্ডে ছেলেদের অঙ্ক বোঝাচ্ছি, আর হঠাৎ দেখি আমার বোর্ডে লেখা অঙ্কগুলো কে যেন মুছে দিচ্ছে। শুধু কি তাই মশাই, অঙ্ক করানোর সময় বারবার মনে হচ্ছিল কে যেন আমার হাতটা চেপে ধরছে। ভাবুন একবার, আমি তো তারপরে আর ভয়ে ক্লাসই নিতে পারলাম না মশাই। এ আপনার কোনো মনের ভুল নয় তো? মনের ভুল বলছেন তো? তাহলে এই দেখুন, এই দেখুন। এ কি, এ তো আপনার হাতে আঙুলের ছাপ বসে গেছে দেখছি। হ্যাঁ হ্যাঁ মশাই, হ্যাঁ, আঙ্গুলের ছাপ। না না, এই আঙ্গুলের ছাপটা দেখলেই আমার শরীরটা কেমন যেন করছে জানেন। আমি আর কথা বলতে পারছি না, আমার গলা কেমন ধরে আসছে। বরুণ বাবু, বরুণ বাবু, বরুণ বাবু। কি বলছো বরুণ জেঠু? এই যে অবিশ্বাস্য। এখানেই শেষ নয়, আরো আছে। যেমন? তোরা বললে বিশ্বাস করবি না, আমি নিজের চোখে দেখেছি রাতের বেলা নসিবপুরের স্কুলের ফাঁকা ক্লাসরুমে মাঝে মাঝেই আগুন জ্বলে উঠতে। ক্লাসরুমে আগুন? কিন্তু কে লাগালো আগুন বরুণ জেঠু? জানি না, বলতে পারবো না। অনেক তদন্ত করেও সেই আগুন কেন লাগতো তার কারণ কেউ জানতে পারেনি, কেউ না। তা এইভাবে আস্তে আস্তে নসিবপুর স্কুলের পরিবেশ কেমন যেন গা ছমছমে ভৌতিক হয়ে উঠতে থাকলো। স্কুলের ছাত্র সংখ্যা দিন দিন কমতে থাকলো। আর তারপর একদিন এমন একটা ঘটনা ঘটলো
যা এর আগে কোনো স্কুলে ঘটেছে বলে আমার জানা নেই। এমন কি ঘটনা ঘটেছিল নসিবপুর স্কুলে যে তুমি এমন কথা বলছো? তাহলে চুপ করে মন দিয়ে শোন। স্কুলের অ্যানুয়াল পরীক্ষার ঠিক কয়েকদিন আগেকার ঘটনা। ছাত্ররা সবাই লাইব্রেরিতে পড়াশোনা করছিল, যেমন ওই আজ করছিল লালটু আর পল্টু। অন্য ছাত্ররা পড়া শেষ করে চলে গেলেও ক্লাস 9-এর স্টুডেন্ট বিক্রম আর সুজয় তখনও পড়ছিল ওই লাইব্রেরিতে বসে। এদিকে দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে। তারপর হঠাৎ বিক্রম, এই এই লাইব্রেরির আলোগুলো কাঁপছে কেন রে? জানি না, আমার এখন পড়তে দে তো, জ্বালাতন করিস না। এই আমার কিন্তু ভীষণ ভয় করছে রে। এই জানিসই তো আমাদের স্কুলে মাঝে মাঝে কি সব অদ্ভুত কাণ্ড ঘটে। ওরে ওরে, এটাও তেমন কিছু নয় তো রে। এই বিক্রম, এই বল আমাকে কি হয়েছে বল। ওরে বাবা, না না, আমি ওসব ভূত প্রেতে বিশ্বাস করি না। আর তোর যদি এতই ভয় করে তাহলে বাড়ি চলে যা। একা? আমি একা একা বাড়ি যাব? এই তুই যাবি না আমার সাথে? এই এই চল না, চল না। বললাম তো, এই পড়া শেষ না করে আমি যেতে পারবো না। সত্যি তুই যাবি না? আরে বললাম তো না, যেতে হয় তুই একা যা। ঠিক আছে, আমি একাই যাচ্ছি। এই বিক্রম, ওই দেখ, ওই দেখ, দরজাটা কেমন দুম করে নিজে থেকেই বন্ধ হয়ে গেল। হ্যাঁ বিক্রম। আরে বাবা, এতে এত ভয় পাওয়ার কি আছে? হয়তো হাওয়ায় বন্ধ হয়ে গেছে। এই যা জানলা দিয়ে দেখ, দেখ বাইরে কোনো হাওয়া নেই, একটা গাছের পাতাও নড়ছে না। দাঁড়া দেখছি। দেখলি দেখলি বিক্রম, দেখলি? এমনি এমনি হচ্ছে না। ভূত আছে রে ঘরে, এই ঘরে ভূত আছে। এই চল তাড়াতাড়ি দরজা খুলে পালাই। এই চল রে বিক্রম। আরে না, দরজা তো কিছুতেই খুলতে পারছি না রে সুজয়। আয় তো, আমরা দুজনে মিলে একবার চেষ্টা করে দেখি। হেড স্যার, হেড স্যার, আমরা লাইব্রেরিতে আটকে আছি হেড স্যার। এই দরজা খুলুন, দরজা খুলুন হেডমাস্টার মশাই। না রে বিক্রম, কেউ আমাদের চিৎকার শুনতে পাচ্ছে না রে, কেউ না। এবার আমাদের কি হবে রে সুজয়? এই বিক্রম, এই বিক্রম, ওই দেখ, ওই দেখ, একটা কাটা হাত আমাদের দিকে এগিয়ে আসছে। না না না, এসো না, এসো না, এসো না, এদিকে এসো না, প্লিজ এসো না। এদিকে সুজয় আর বিক্রমের বাড়িতে সবাই চিন্তায় পড়ে গেছে। অত রাতেও ওরা দুজন বাড়ি না ফেরায় পুলিশে খবর দেওয়া ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। তারপর পুলিশ তদন্তে নেমে সবার আগে ওই নসিবপুর স্কুলে আসে, কারণ বিক্রম আর সুজয় দুজনের বাবাই পুলিশকে বলেছিল, ইন্সপেক্টর বাবু, আমি বিক্রমের বাবা আর উনি সুজয়ের। অন্যদিনের মতো আমাদের দুজনের ছেলে আজও একই সঙ্গে স্কুলে গিয়েছিল, কিন্তু এখনো সুজয় আর বিক্রম বাড়ি ফেরেনি। আমরা স্কুলে ফোন করেছিলাম, কিন্তু কেউই আমাদের ফোন ধরেনি। তারপর স্কুলে গিয়েও দেখি বাইরে থেকে স্কুলের গেট বন্ধ, কেউই নেই। তাই বাধ্য হয়ে আপনার কাছে এলাম ইন্সপেক্টর বাবু। আপনি দয়া করে আমাদের সুজয় আর বিক্রমকে খুঁজে দিন। ওদের দুজনের সব বন্ধুদের বাড়িতে খোঁজ নিয়ে দেখেছেন? হ্যাঁ দেখেছি, আর ওদের এক বন্ধুর মুখেই তো শুনলাম স্কুল ছুটির পর বিক্রম আর সুজয় লাইব্রেরিতে গিয়েছিল পড়ার জন্য। ও আই সি। তাহলে তো সবার আগে আমাদের একবার স্কুলের লাইব্রেরিতে গিয়ে খোঁজ নিয়ে দেখতে হবে। তারপর কি হলো বলুন জেঠু? পুলিশ গিয়ে ওই লাইব্রেরির দরজা ভেঙে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা বিক্রম আর সুজয়কে উদ্ধার করে। এরপরে বিক্রম আর সুজয় পুলিশকে ওদের সেদিনকার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলে। আর তারপর তোমরাও সব জানতে পারো, তাই তো? ঠিক তাই, ঠিক তাই। কিন্তু অনেক তদন্তের পরেও লাইব্রেরিতে ওই কাটা হাতের রহস্য কেউ সমাধান করতে পারেনি। সেই রহস্য আজও রহস্যই থেকে গেছে। আর ওই ঘটনার পর নসিবপুর স্কুলে আর কোনো বাবা মাই তাদের ছেলে মেয়েদের পড়তে পাঠায় না, তাই স্কুলটাও বন্ধ হয়ে যায়। আর আমাকেও ওই স্কুল মাস্টারের চাকরি ছেড়ে এই পোস্ট মাস্টারের চাকরি শুরু করতে হয়। আজকে সকালের খবরের কাগজটা পড়েছিস আকাশ?
না, পড়া হয়নি। কেন, কি লিখেছে? কেতুগ্রাম বলে একটা জায়গায় নাকি ভয়ঙ্কর কলেরা ছড়িয়ে পড়েছে। সরকার তো মহামারীর আশঙ্কা করছে। সে কি রে, মহামারী? তাহলে তো অনেক মানুষের জীবন নিয়ে একেবারে টানাটানি পড়ে যাবে। হ্যাঁ, সেটাই তো ভয়ের। খবরে এটাও লিখেছে অনেক লোক নাকি ইতিমধ্যে গ্রাম ছেড়ে চলে গেছে। দিন দিন কেতুগ্রাম জনবসতিহীন হয়ে পড়ছে। তোদের মুখে কেতুগ্রামের এই খবর শুনে আমার একটা ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে রে আকাশ। একটা ঘটনার কথা মনে পড়ছে। কি ঘটনা বলুন জেঠু? সে এক ভয়ঙ্কর হাড় হিম করা ঘটনা। বলে না বলুন জেঠু, সেই ঘটনার কথা আমাদের বলো না। তাহলে শোন, তখন আমি কয়েকদিনের ছুটি কাটাতে পাহাড়পুর বলে একটা ছোট্ট সুন্দর পাহাড়ে ঘেরা গ্রামে ঘুরতে গিয়েছিলাম। সঙ্গে ছিল আমার পোস্ট অফিসেরই এক পিয়ন, যতীন। তা কিছুদিন পাহাড়পুরে কাটানোর পর হঠাৎ সকালবেলা আমার নামে একটা চিঠি এলো আমাদের পাহাড়পুর গেস্ট হাউসে। চিঠি? কিসের চিঠি বরুণ জেঠু? চিঠিটা আমার নামে এলেও চিঠিটা লেখা হয়েছিল যতীনের জন্যই। যতীন বাবুর জন্য লেখা চিঠি তোমার নামে এলো কেন বরুণ জেঠু? এলো কারণ গেস্ট হাউসটা তো বুক করা হয়েছিল আমার নামে। এবার বুঝেছি। তারপর কি হলো বরুণ জেঠু? ওই চিঠিতে কি লেখা ছিল? চিঠিতে লেখা ছিল, পোস্টমাস্টার মশাই, একটা চিঠি আছে। চিঠিটা আমার কাছে নিয়ে এসো। আজ্ঞে পোস্টমাস্টার মশাই, এই নিন। এ কি, এ তো আমার চিঠি দেখছি। চিঠিতে কি লেখা আছে পোস্টমাস্টার মশাই? খবর ভালো নয় যতীন, আমাদের মনে হয় আজই ফিরতে হবে এখান থেকে। কেন, কি হয়েছে পোস্টমাস্টার মশাই? তোমার বাড়ি তো সোনপুরে, তাই না যতীন? হ্যাঁ পোস্টমাস্টার মশাই। কেন, সোনপুরে কি হয়েছে? সোনপুরে কলেরা একেবারে মহামারীর আকার নিয়েছে। ইতিমধ্যেই অনেক মানুষজন মারা গেছেন, আর বহু মানুষ সোনপুর ছেড়ে চলেও গেছেন। কি বলছেন পোস্টমাস্টার মশাই? সোনপুরে অনেক মানুষ কলেরায় মারা গেছে? হ্যাঁ, তাই তো লিখেছে। না না না, আর এক মুহূর্তও নয়। আমি এক্ষুনি সোনপুরে যাব পোস্টমাস্টার মশাই। সোনপুরে আমার বউ আছে, ছেলে আছে, জানি না ওরা এখন কি করছে। আমি এক্ষুনি যাব পোস্টমাস্টার মশাই। ও যতীন, তুমি এক্ষুনি এত বিচলিত হয়েও না। কি বলছেন পোস্টমাস্টার মশাই? আমার ছোট্ট কার্তিকটাকে নিয়ে মালতী কি করছে, কেমন আছে, এসব ভেবে আমার মন যে আর মানছে না। পোস্টমাস্টার মশাই চলুন চলুন, এক্ষুনি চলুন, আমরা বেরিয়ে পড়ি, এক্ষুনি চলুন। দাঁড়াও, তার আগে একবার এই গেস্ট হাউসের ম্যানেজার বাবুকে ফোন করে জেনে নি পাহাড়পুর থেকে সোনপুরের কোনো ডাইরেক্ট ট্রেন আছে কিনা। হ্যাঁ পোস্টমাস্টার মশাই, পাহাড়পুর থেকে ডাইরেক্ট সোনপুরের একটা ট্রেন আছে। আছে? কটার সময় একটু বলতে পারবেন? আজ দুপুরেই আছে, 3টের সময়। আমরা যখন সোনপুরে পৌঁছলাম তখন সন্ধে হয়ে গেছে। গ্রামের মেঠো পথে তখন শুধু আমি আর যতীন। তোমরা দুজন ছাড়া রাস্তায় আর কোনো লোক ছিল না? সন্ধেবেলাতেই রাস্তাঘাট একদম ফাঁকা। সেটাই তো স্বাভাবিক পল্টু। সোনপুরের ঘরে ঘরে তখন যে মানুষ কলেরায় কষ্ট পাচ্ছে। সরু মাটির পথ দিয়ে হাঁটতে হাঁটতেই মানুষের কান্নার শব্দ আমাদের কানে আসছিল। আর যত আসছিল ততই যতীন আরো বিচলিত হয়ে পড়ছিল তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য। এমন ফাঁকা সোনপুরের রাস্তা আমি আর আগে কখনো দেখিনি পোস্টমাস্টার মশাই। এতক্ষণ ধরে হাঁটছি, কিন্তু এখনো একজন লোকও চোখে পড়ল না। আরে, ওটা আমাদের বাসুদেব দাদা না? ও বাসুদেব দাদা, ও বাসুদেব দাদা, ও বাসুদেব দাদা, বাসুদেব দাদা, ও বাসুদেব দাদা। আরে আরে বাসুদেব দাদা, আমাকে চিনতে পারছো না? ও বাসুদেব দাদা, আরে আমি যতীন গো, যতীন, আমাকে চিনতে পারছো না? যতীন মনে হয় মাথাটা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, এবার চলো যতীন, তোমাদের বাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। ওই দেখো যতীন, গাছতলায় কে যেন তোমাকে দেখে হাসছে। আরে হ্যাঁ, ও তো আমাদের রাঙামাসি। ও রাঙামাসি, কেমন আছো গো? কতদিন পরে তোমার সঙ্গে দেখা হলো বলো তো। এ কি, রাঙামাসিও আমাকে চিনতে পারলো না পোস্টমাস্টার মশাই? শোনো, এবার যার সাথেই তোমার দেখা হোক না কেন, বেশি কথা বলতে যেও না। ভুলে যেও না তুমি কিন্তু এখানে এসেছো তোমার ছেলে আর বউ ঠিক আছে কিনা সেটা দেখতে।
পাড়া প্রতিবেশীর সঙ্গে কথা বলতে নয়। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছেন পোস্টমাস্টার মশাই, একদম ঠিক বলেছেন। চলুন চলুন। তারপর যতীনবাবুর বাড়ি তো গেলে, গিয়ে কি দেখলে বরুণ জেঠু? যতীনের বাড়িতে যখন পৌঁছলাম তখন প্রায় রাত। প্রথমে গিয়ে দেখলাম যতীনের ঘর বাড়ি সব একেবারে অন্ধকার, কোথাও কোনো আলোর চিহ্নটুকুও নেই। তারপর এ কি গো যতীন, তোমার বাড়িতে কেউ নেই নাকি? রাত হতে চললো, কিন্তু তোমার ঘরে তো কোনো আলোই জ্বলছে না। আমিও তো সেটাই ভাবছি পোস্টমাস্টার মশাই। শুধু কি ঘর, ওই দেখুন তুলসী মঞ্চটাও কেমন অন্ধকার হয়ে আছে। বলি মালতী, আরে ও মালতী, আরে কার্তিক, তোরা সব গেলি কোথায় রে? এতদিন পরে আমাদের কথা মনে পড়লো তোমার। মালতী, ইনি হলেন আমাদের পোস্টমাস্টার মশাই, বরুণ বাবু। খুব লেখাপড়া জানা ভালো মানুষ। তা ভালো লেখাপড়া জানা হয়ে কি হবে শুনি? কলেরা তো আর এসব দেখে কাউকে ছেড়ে দেবে না গো, ছেড়ে দেবে না। আহা, এসব আর কি কথা বলছো মালতী, বলো তো? তা ঘর বাড়ি এরকম অন্ধকার করে রেখেছো কেন শুনি? অত কথা বলো না তো, এসো ঘরে এসো, ঘরে গেলেই দেখতে পাবে সব একেবারে ঠিক হয়ে গেছে। ঘরে গেলেই সব ঠিক হয়ে যাবে মানে? ওসব মানে জানে ঘরে গেলেই বুঝতে পারবে, বুঝলে? ঘরে গেলেই বুঝতে পারবে। আমাকে আর বেশি কথা বলিও না, ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলো চলো। আরে আসুন পোস্টমাস্টার মশাই, আসুন আমার সাথে। কি এবার হয়েছে তো? ঘরের সব আলো জ্বলেছে তো? কিন্তু আলো জ্বালালো কে? কার্তিক। তোমার ছেলে, তোমার ছেলে এখন আর এখানে কোথায়? কার্তিক নেই? না, নেই। কোথায় গেছে ও? বলবো বলবো, সব বলবো। আগে একটু খেয়ে দিয়ে বিশ্রাম করো, তারপরে সব বলবো। না না, আমি বলতে চাইছি যে কার্তিকের কোনো বিপদ মানে? বলবো গো, বলবো, সব বলবো তোমাকে। আগে খেয়ে নাও দেখি। ও পোস্টমাস্টার মশাই, মালতী এরকম ভাবে কার্তিকের কথাটা এড়িয়ে গেল কেন বলতে পারেন? আমার কার্তিকের কিছু হয়নি তো? আরে না না, এত বিচলিত হয়েও না তো যতীন, তোমার কার্তিকের কিচ্ছু হয়নি। তাহলে আমার কার্তিক কোথায়? এসো, খেতে এসো। এরই মধ্যে রান্না হয়ে গেল? তা না হলে কি আমি তোমার সাথে রসিকতা করছি? এসো বলছি। তারপর খেতে বসে যা দেখলাম তা মনে পড়লে আজও আমার হাড় হিম হয়ে যায়। কি দেখলে বরুণ জেঠু? দেখলাম বাবা, কি করেছো মালতী? এ তো দেখছি সব পদই রেঁধে ফেলেছো, কিছুই তো বাদ দাওনি। কিন্তু উনুন তো জ্বলতে দেখলাম না। তাহলে এত রান্না করলে কিসে শুনি? অত শুনে তোমার কাজ নেই, খেতে দিয়েছি, খাবে। আচ্ছা, এবার একটা কথা আমাকে বলো তো, কার্তিক কোথায়? এত ভালো ভালো রান্না করলে অথচ কার্তিককে দেখছি না, ব্যাপারটা কি? ছেলে ছেলে করে একেবারে পাগল হয়ে গেল। শোনো, এই সোনপুরে কলেরার বাড়াবাড়ি দেখে কার্তিককে আমার দাদা এসে নিয়ে গেছে। ও এখন ওর মামার বাড়িতে ভালোই আছে। তাহলে তুমি তোমার দাদার সাথে গেলে না কেন মালতী? যেতে যদি পারতাম তাহলে কি আর যেতাম না? কিন্তু সবই আমার কপাল। যাক, রান্না কেমন হয়েছে বলো তো? খুব ভালো রান্না হয়েছে মালতী, খুব ভালো। শুধু যদি একটা গন্ধরাজ লেবু হতো তাহলে খাবারটা আরো জমে যেত। সে আর এমন কি ব্যাপার, এক্ষুনি নিয়ে আসছি। না না, ধুর, তোমাকে আর এই রাতের বেলা লেবু গাছ থেকে লেবু পাড়তে যেতে হবে না। আমাকে কোথাও যেতে হবে না গো, আমি এখানে বসেই তোমার জন্য গন্ধরাজ লেবু নিয়ে আসছি। এখানে বসে? হ্যাঁ, তাহলে এই দেখো। মালতী! কি বলছো বরুণ জেঠু? যা বলছি ঠিকই বলছি রে আকাশ। সেই রাতে কোন রকমে যতীনকে সঙ্গে নিয়ে ওর বাড়ি থেকে পালিয়ে এলাম। তারপরে জানতে পারলাম অনেকের মতন কলেরাতেও মালতীও মারা যায়।